এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান সমাজ দর্পণে সকলকে স্বাগত জানাই। আমি শুভস্মিতা রয়েছে আপনাদের সাথে। আমাদের আজকের এই পর্বের আলোচনায় আমরা যাকে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছি, তিনি একজন বহুমুখী প্রতিভার ব্যক্তিত্ব। সংখ্যার জগতে তিনি একসময় ছিলেন একজন দক্ষ পথপ্রদর্শক, আবার শব্দের জগতেও তার বিচরণ ছিল অবাধ। আমাদের আজকের অতিথি শ্রী সন্তোষ সরকার, ভাইস প্রিন্সিপাল, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল সূর্যমণি নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, প্রাক্তন গণিতের শিক্ষক এবং কবি, লেখক এবং প্রকাশক। আজকের এই আলোচনায় আমরা তার সাথে কথা বলবো, জানবো তার জীবনের অভিজ্ঞতা, অনুভূতি এবং অনুভবের কথা। তো চলুন শুরু করি আমাদের আলাপচারিতা। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে নমস্কার। প্রথমেই আপনার কাছে জানবো যে আপনার দীর্ঘদিনের শিক্ষকতার জীবন, সেটা কিভাবে শুরু হয় এবং প্রথম ক্লাসের অভিজ্ঞতা কি মনে আছে? ঠিক আছে, আমি প্রথমে আপনারা আমাকে বিটিভির পক্ষ থেকে আমাকে ডেকেছেন, এই জন্য আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো। তো এখানে আমার প্রথম জীবনের, চাকরি জীবনের কথা আমি বলছি। প্রথম যখন আমাদের কলেজে পড়া চলাকালীনই আমাদের সার্ভিস হয়ে যায়, মাস্টার ডিগ্রি যখন করি 1818 জুলাই মাসে, আমরা 10 তারিখ আমরা চাকরিতে জয়েন করি বাইজলবাড়ি হাই স্কুল। সেটা খোয়াই থেকে একটু ভিতরে, ইন্টেরিয়রের মধ্যে। ওদিন ভোরবেলা চলে গেলাম, রাস্তাটা অনেক দূরে, হেঁটেও যেতে হয়। ওই বিদ্যালয়ে যাওয়ার পর যখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট জমা টমা রাখলো, প্রথমে আমাকে একটা ক্লাসে পাঠালো, আছে 10ম শ্রেণীর ক্লাসে গণিতের। তো গণিতের যেহেতু আমাদের গণিত এবং বিজ্ঞান এটা আমি করাইতে হয়, কিন্তু প্রথম যার উৎসাহটা ঠিক আছে সবই, যে প্রথমে ক্লাসে ঢুকলাম, জীবনে ক্লাস করাবো প্রথম একটা বিদ্যালয়ের মনের মধ্যে, কিন্তু মনে একটা ভয়ও থাকে যে ঠিক পারবো কিনা। তো চক ডাস্টার নিয়ে তখন প্রথম চালু করে। এই ব্যাপারে আমি অবশ্যই একটা কবিতাও লিখেছি শেষ পর্যন্ত, আমাদের সমস্ত জীবনের যে প্রথম অভিজ্ঞতা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সার্ভিসের সবটা নিয়ে এই বছর একটা 4 দশকের শিক্ষকতার মহাকাব্য হিসাবে একটা লেখা আছে আমার। এই বছর কবিতাটা বেরিয়েছে অপারেশন সিঁদুর, একটা কাব্যগ্রন্থে প্রথম যে আছে। যে সেই অভিজ্ঞতার কথা বলছেন, চক ডাস্টার নিয়ে তো লিখলাম, লিখতে একটু অসুবিধা হয়, যদিও আগে ক্লাসে যখন লিখতাম মাঝে মধ্যে চলতো, সেভাবেই আস্তে আস্তে করে সব ভালো লাগলো, চলতে লাগলো আমাদের। বাইজলবাড়ি স্কুলের কথা এখনো আমার খুব মনে পড়ে। সেদিন হয়তো খোয়াই গিয়েছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ পাশে স্কুলটা দেখলাম, কিন্তু নামিনি। কিন্তু এখনো অনেক বড় আপডেট, অনেক কিছু পরিবর্তন হয়েছে, আগে তো ছিল না। রাস্তাঘাটও সেদিকে এখন অনেক ডেভেলপড হয়েছে, এতটুকুই বলতে পারি প্রথম দিনের অভিজ্ঞতা। তারপরে তো ওখানে 3 বছর ছিলাম, স্কুল থেকে চলে 3 বছর থেকে 1992-তে এখান থেকে চলে আসলাম ডেলিভারি সেকেন্ডারি। এই হলো প্রথম দিনের আমাদের প্রথম স্কুলের অভিজ্ঞতা আর কি। আসল কথা কি, আমাদের জীবনের কিছু কিছু স্মৃতি ভুলতে পারি না আমরা, চিরকাল আমাদের মনের মণিকোঠায় সেই স্মৃতিগুলো স্থান পেয়ে থাকে। তো আপনার জীবনের বিভিন্ন স্মৃতির মধ্যে এটাও এরকম একটা স্মৃতি, তাই তো? স্মৃতি আমাদের। একজন ছাত্রের চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কতটা? একজন ছাত্রের গঠনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অপরিসীম। তো যেহেতু আগে শিক্ষকরা খুব মর্যাদার চোখেই দেখতো, কিন্তু এখন সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়েছে, এখানে অতটা দেখে নাই। কিন্তু আপনি দেখুন যে আমরা যদি অনেক আগে আমাদের ভারতবর্ষের কথা বলি, আরোহী নামে শিষ্য ছিল একজন, গুরুর আজ্ঞা পালন করতো। সে গুরু তাকে বলেছিল যে তুমি যাও, হাল বাঁধার জন্য জল চলে যাচ্ছে, কিন্তু সে কোনো মতে বাঁধতে পারেনি, সে নিজে শুয়েছিল। সেটা আমরা জানি অনেক কাহিনী। তারপর ওই মণিবর এসে দেখলো, তার অবস্থা দেখে খুব খুশি হয়েছিলেন। যে তারপর এছাড়াও আমাদের যাই দেখি,
মহাভারতে আমরা দেখি অর্জুনকে যদি দ্রোণাচার্য ভালো করে না শেখাতো, তার অনেক শিষ্য তো ছিল, দুর্যোধনও ছিল, ভীম ছিল, আরো অনেক ছিল, কিন্তু অর্জুনকে সে আলাদা শিখিয়েছে বলেই সে বড় পণ্ডিত হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি। আমরা সক্রেটিস আমরা পেয়েছি, সক্রেটিসের পর পেলাম প্লেটোর সে অ্যারিস্টটল, তারপর আলেকজান্ডার। কিন্তু আলেকজান্ডারের জীবনে অনেকগুলো ঘটনা ছিল, যদি অ্যারিস্টটলকে না পাইতো তাহলে আলেকজান্ডার এত বড়, যদি 32 বছরে মারা যান। আলেকজান্ডার বাবা গ্রিসের তখন রাজা ছিলেন। একদিন এক জ্যোতিষী আলেকজান্ডার হাতটা দেখে বলল যে সে তো অনেক বড় ব্যক্তিত্ব হবে, তাকে যত্ন করে ভালো করে পড়াবেন। তো সেই হিসেবে শিক্ষক খুঁজছেন, কি শিক্ষক পাননি, অ্যারিস্টটলের খোঁজ পেলেন। অ্যারিস্টটল পড়াতে রাজি হয়নি, শেষ পর্যন্ত যাই ছাত্রকে দেখে ওনার রাজি করালেন। কিন্তু অ্যারিস্টটল আলেকজান্ডারে পড়িয়ে তো তার ভালো লাগলো, যার জন্য তার যে সারা জীবনে 3টা শিক্ষা দিয়েছিল অ্যারিস্টটল, সেই 3টা শিক্ষার জন্য সে পৃথিবী জয় হয়েছে। যার জন্য যে আলেকজান্ডার দি গ্রেট বলা হয় তাকে। তার প্রথম শিক্ষাটা ছিল যে তার বাবা তারে খুব ভালোবাসতো, যে কোনো কাজে, যে ছোট সময় থাকতেই তার পারস্য জয় করার একটা, তখন পারস্য খুব দেশ ছিল, আবার আমেরিকার মতো শক্তিশালী, তার জয় করতে হবে। তো সেই মোতাবেক তার বাবা যুদ্ধে সে মারা গেল। কিন্তু অ্যারিস্টটল তারে 3টা শিক্ষায়, পরবর্তীকালে সে যুদ্ধ করলো, যুদ্ধে জয়ী হলো। যে তাকে প্রথম একটা শিক্ষা দিয়েছিল, যে শিক্ষাটা কাজে লাগিয়েছিল, যে তুমি শত্রুর সাথে যখন যুদ্ধ করবে, প্রথম শত্রু কোনো দুর্বল ভাববে না, শক্তিশালী ভাববে। পরবর্তীকালে যুদ্ধ যখন করবে তুমি, তখন তুমি পিছনে ফিরতে পারবে না। এটা তার 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হল সে পারস্য জয় করলো। যে একটা বাচ্চা ছেলে কি করে সম্ভব, তার যে উদ্যম, তার ইচ্ছা শক্তি। পরবর্তীকালে সে যে টাকা পয়সা বলে সবার মধ্যে একটা কথা বলছিল, যে সততা থাকতে হবে জীবনে, শিক্ষার মধ্যে সততা না থাকলে শিক্ষিত হয় না। সে যে যা কিছু টাকা পয়সা পেল সবাইকে সমান বন্টন করে দিল। পরবর্তী সময়ে সে আলেকজান্ডার ভারতবর্ষ যেন আক্রমণ করে, শেষ যে আক্রমণের সময় একমাত্র পুরোই তাকে বাধা দিয়েছিল, একটু তাচ্ছিল্য ভাবছিল, কিন্তু পুরোর সাথে পরাজয়ের পথে চলে গেছিল। যাই হোক, আলেকজান্ডার খুব শক্তিশালী, পরাজিত করলো। কিন্তু পুরো যখন বলল যে তুমি আমার কাছে কিরকম ব্যবহার চাও, অ্যারিস্টটল একটা কথা শিখিয়েছিল, যে সবাইকে যাতে সমান মর্যাদা দিতে হবে। সে বলছিল যে আমি রাজার মতো ব্যবহার চাই। ঠিক আছে, তুমি রাজাই থাকবে। তো এই যে শিক্ষাটা যে আছে, আমি কারণে বলছি যে আছে আলেকজান্ডারের কথা, সে মাত্র 32 বছরে অর্ধেক পৃথিবী, তার যদি গুরু না থাকতো, এটা কোনোদিন সম্ভব হতো না। আজকে আমরা বিবেকানন্দকে দেখি, যদি রামকৃষ্ণ না থাকতো তাহলে তার সেই জায়গায় পৌঁছতে পারতো, চিকাগো শহর, তার এত বড়। এবং প্রত্যেকটি গুরুর মর্যাদা ঠিক দেওয়া হয় না। আর এমন অনেক উদাহরণ আছে, যে পাকিস্তানের যে পদার্থবিজ্ঞানী আব্দুল সামাদ পুরস্কারটা পেয়েছে, তো যার কল্যাণে পেয়েছিল, তার নামটা আমার মনে নেই ঠিক, উনি ইন্ডিয়া চলে আসছিল, হিন্দু। তো 79 জন পুরস্কার পাওয়ার সেই মেডেল নিয়ে তার গুরুকে দেওয়ার জন্য সে ভারতের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করে, তখন হয়তো চরণ সিং ভাইয়া ছিল প্রধানমন্ত্রী 79-এ, ভাইয়া ছিল মোরারজি দেশাই, 79-এ মোরারজি দেশাই ছিল, চরণ সিং খুঁজে বের করে কলকাতায় এসে তার গলায় পরিয়ে দিয়েছিল। সেই যে ইতিহাসগুলো যে আছে, সবটাই গুরুর মর্যাদা তাহলে থাকতে হবে। যদি না থাকে, শ্রদ্ধা বানুতি লোক, আমাদের তো শাস্ত্রের মধ্যে আছে যে গুরুর একটা ভূমিকা আছে। এবং একটা মালির মতো, যে মালি যেমন গাছগুলো পরিচর্যা করে, মালির কোনো লাভ নেই। ওই যে গাছটা যখন ফুলে ফুলে ভরে উঠে, তখন দেখে তার একটা আনন্দ হয়। শিক্ষক সেই মালির মতোই আমি মনে করি আর কি, যেটা ঠিক। আর একজন আমার মনে হয় যে মানে একজন গুরুই তখন সব থেকে বেশি খুশি হন যখন তার শিষ্য তাকেও ছাপিয়ে যায়। তো একমাত্র আমার মনে হয় মাতা পিতা এবং গুরু, হ্যাঁ, এই দুজনই আছে আমাদের জীবনে, যে যখন তাদেরকে ছাপিয়ে যায় কোনো সন্তান বা কোনো ছাত্রছাত্রী, ওইটা তাদের কাছে সব থেকে বেশি গর্বের হয়।
না, হুম, মা বাবা তো সবচেয়ে প্রথম গুরু, হুম, যেটা বলছি। হুম, হুম, এটাই পারিবারিক সাপোর্ট তো একটা থাকতে হবে, নতুবা ঠিক। তো কেউ কোনো বড় হতে পারে না। ঠিক। অঙ্ক, আচ্ছা, এটা এমন একটা বিষয় যে নামটা শুনলেই অনেক ছাত্রছাত্রী আতঙ্কিত হয়ে যায়। এই যে অঙ্কের প্রতি যে একটা ভয়, এই ভয়টার কারণ কি? বইটার কারণ অনেকে অনেক কথা বললো। আমি যেটা বুঝি যে আমাদেরকে ছোট সময় থেকে একটা ভুল ধারণা দেওয়া হতো, যে সেটা আমার জীবনে হয়েছে, দেখেছি আমি সবটাই, যে সবাই সবাই একটা বলতেন অঙ্ক পারবে না কেউ, এটা নেওয়ার দরকার নেই, অন্য সাবজেক্ট নিলে ভালো। এটা আমাকেও বলতো, কিন্তু আমি কিন্তু নিয়েছিলাম। আমাদের বিজ্ঞান বিভাগের 36 জন ছিল, আমার একজনের অঙ্ক ছিল, কারোর ছিল না। সবাই টিচাররাও বই দেখাতো। তো বই কেন দেখাতো, আমি আগেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি এটা নিয়ে পড়বো। তো সেইভাবে আমি এগিয়েছি। কিন্তু ব্যাপারটা সবার একটা মাইন্ডসেট, আমাদের সবার একটা ভুল ধারণা দিয়েছে এটা কঠিন। কঠিন কি জিনিস, কঠিন হলে অন্যরা পারে কিভাবে? কঠিন সোজা সবই কঠিন, সবই সোজা। তো এটা যেহেতু একটা নিউমেরিক্যাল ব্যাপার, সংখ্যা তথ্য নিয়ে এসে, তাই একটু মনে রাখা এবং চিন্তা করার, ব্রেনের যে আছে, আপনি যত কিছু কোন, আমাদের ব্রেনটা আসলে কিন্তু ইলেকট্রন প্রোটন নিয়ে তো সবটা, আমার যে দেহটা কোন যায় কিছু আছে সবটা ইলেকট্রন প্রোটন দিয়ে সব তৈরি। এইগুলো আমাদের ব্রেনের যে ইলেকট্রন প্রোটন গুলো যদি যে সেটিংটা করে, গণিতের চিন্তা করলে, যে গণিত যখন যারা পড়াশোনা করে বা, তা সবটাই সব দিয়ে চিন্তা করতে হয়। কিন্তু অন্য সাবজেক্টে এত চিন্তা করতে হয় না, হুম, হুম, তো গতানুগতিক পড়লেই হয়। কিন্তু সেটাকে আপনার ব্রেইনে আছে, সবার একটা ব্রেইন, যে মানুষের প্রত্যেক লোকেরই একটা ব্রেইন, কিন্তু তার অপরিসীম ক্ষমতা আছে। আপনি এটা আপনি পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না, হুম, যে এত এত বড় ক্ষমতা। কিন্তু এটা কাজে লাগাতে হবে সব জিনিস। একটা আমরা সাধারণ একটা দায় যদি মনে করি যে ঘরে ফেলে রাখি, জং করে ধরে সেটা মরে যাবে, কাজ করলে নষ্ট হয়, সবই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনার ব্রেইনটা যে আছে, ব্রেইনটারে পরিচালনা করে এক আমার হুম, মনটা, চিন্তা শক্তি। হুম, হুম, আমি যদি একবার ভাবি যে সেটা পারবো, তাহলে সে পারবে। কিন্তু গণিতের মধ্যে কি আছে? গণিত দুই প্রকার, একটা হলো যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগ যে পারে তারাই অঙ্ক পারবে। সেটি কঠিনভাবে চিন্তা করলে, আমরা আজকে কি হিমালয় পর্বত কেউ অতিক্রম করবে? হিমালয় পর্বত অতিক্রম করা অনেক কঠিন ব্যাপার মনে হয়। কেউ যখন পড়াশোনা করে ক্লাস 1 থেকে এমএ পাস করবে, তার কত বড় দূর। তো আস্তে আস্তে করতে করতে এমএ পাস, তার মধ্যে কিছু লাগেনি। তো সেইভাবে একটা যখন হিমালয় পর্বত একটার পর একটা ফেলতে 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 ফেলতে, একদিন যারা হিলারি তেনজিন উপরে উঠছে, আস্তে আস্তে পায়ে একটার পর একটা স্টেপ দিতে দিতে জায়গায় উঠে গেল, একবার হিমালয় চূড়া। এবং কোনোটাই কোনো কিছু কঠিন না। কঠিন আমরা হলো আমাদের সবটা হলো ইচ্ছা শক্তির উপরে, মনের উপর, আমার যে কি চিন্তা ভাবনা করব। চিন্তা যদি করে আমি পারবো তাহলে পারবো। আর মনে করে যদি যা ভাবি, বিবেকানন্দের একটা কথা আছে, তুমি নিজেকে যাহা ভাবো তাহাই হইবে। তুমি যদি ভাবো যে বলে যেটাই ভাবো, ভালো ভাবলে ভালো, খারাপ ভাবলে খারাপ, পারবো বলে পারবো, না পারলে, অর্থাৎ আমার একটা বিশ্বাস তৈরি করতে, আমার পারবো সবাই। এবং এই পৃথিবীর মধ্যে যারা বড় বড়রা যাচ্ছে, যারা অনেকেই বড় বড় কাজ করেছে ইচ্ছা শক্তির উপরে। তাই আমি বলবো যে যারাই ভীত হয় গণিতের প্রতি, এখন তো এত একটা ভীত না। আপনি একটা লক্ষ্য করুন, সারা পৃথিবীতে আমাদের এর মধ্যে ইহুদিরা 1 কোটি, এর বেশি একটা ইসরায়েল দেশের মধ্যে আছে। এবং ইসরায়েলের যে যতগুলা বৈজ্ঞানিক আছে, প্রায় 30%, 30%-এর উপরে তাদের তাদের বিজ্ঞান, 1 কোটি লোক। আর পৃথিবীর লোক আছে 800 কোটি লোক আছে। আপনি দেখুন, আইনস্টাইন তার আরম্ভ করে সমস্ত বিজ্ঞানী, আজকে 1 কোটি লোকের জন্য যে এত বড় যুদ্ধ হচ্ছে, 1 কোটি লোকে কিন্তু যুদ্ধটা সবকিছু করছে। আপনি চিন্তা করুন, সব দেশে, সারা পৃথিবীর মধ্যে। আমি যুদ্ধের কথা বলছি না, এটা আমরা যুদ্ধ আমরা কি আমরা পছন্দ করি না। এবং বিজ্ঞানে বা প্রযুক্তিতে, এবং ইহুদিরা ইহুদিরা অনেক ডেভেলপ বিজ্ঞানের দিকে। তো তারা কিভাবে হলো? তাদের মাইন্ড সেটিংটা এই ছোট সময় থেকে তাদের একটা বিশ্বাস করিয়ে নেই যে একটা, তাদের যখন একটা সন্তান আসে, আমাদের, আমি কথাটা বলছি যে আপনি বললেন যেহেতু গণিতের কথা, কেন পারে না, তাদের যখন একটা ইহুদিদের যখন একটা তার পেটে বাচ্চা আছে, সে তাকে অন্য কোনো চিন্তা করতে দেয় না, তাকে একটু হার্ড বড় বড় কঠিন জিনিস চিন্তা করতে হয়, গণিতের এবং অনেক কিছু বড় বড় জিনিস, যাতে তার মাইন্ড সেটিংটা অন্য কোনো চিন্তা না করে। তার এই যে আমাদের আমাদের এই জিনিসটাই নেই। নেপোলিয়নও তো একটা কথা কিন্তু বলেছিল যে
আমাকে একটা ভালো মা দাও, আমি একটা সন্তান, ভালো সন্তান হবে। এবং কথাটা ঠিক, যদি আপনার পরিবারে এবং এতে যে সেই এটা না থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু উল্টো। আপনি দেখুন, একটা সন্তান হবে তার কত যন্ত্রণা, ফলে সে ভালো সন্তান কি করে দেবে, দিতে পারবে না, হয় না, এটা হয় না। অনেক কিছুতে যে এই জিনিসটার একটা অভাব আছে। আপনি যত কিছু বলুন, যে আমাদের পারিবারিক যে একটা ব্যাপার, পারিবারিক সাপোর্ট যদি না থাকে এবং থাকে যে একটা সন্তান আসার পরে প্রথম তার চিন্তা ভাবনা করতে হবে, তাহলে তারা প্রতিষ্ঠিত হয় জীবনে, নতো হয় না। কিন্তু আপনি দেখুন না যারা আছে আজকে, আপনি বলছেন যে গণিত কেন, অন্য কোনো বিষয় তো আমাদের দেশে তেমন অনেক পিছিয়ে, যদি এখন আপডেট হচ্ছে, হলেও শিক্ষার মান কিন্তু আস্তে আস্তে অনেক ডিটোরেট করছে। আপনি দেখুন, এখন একটা ছেলেকে, সে অনেক কিছু জানে মোবাইলের জগতে, কিন্তু প্র্যাকটিক্যালি তার নলেজটা খুব কম, প্র্যাকটিক্যাল নলেজটা কম খুব, আপনি দেখবেন সবটা। এটা হচ্ছে বলুন। যে, আহ, একজন গণিতের শিক্ষক, তার মানে মূল, আপনিও তো একজন গণিতের শিক্ষক ছিলেন, তাই বলছি যে একজন গণিত শিক্ষকের মানে বিশেষ কি গুণ থাকা দরকার, যেহেতু এই বিষয়টার প্রতি আমাদের একটা ভয় থাকে বা একটা ইয়ে থাকে, এটার প্রতি ইন্টারেস্ট জাগানোর জন্য কি বিশেষ গুণ থাকা দরকার? গুণ, যে কথাটা বলছেন যে হুম হুম গুণ এক্সট্রা আর কি গুণ, তার যে একটা ধৈর্য থাকতে হবে। হুম হুম এবং গণিত বিষয়টার কথা যখন বলছেন আপনি, আমি হুম বলছি একটু হুম বিস্তারিত। হুম অ্যাকচুয়ালি এটি অন্য বিষয় থেকে একটু আলাদা। একটা গণিতের 10 নম্বর একটা এক পৃষ্ঠা করা যে আছে, যদি কোনো পার্ট মার্কিং দেওয়া, আগে এটা ছিল না। এটা অনেক অঙ্কটা করার পর যদি তার রেজাল্ট লাস্ট পর্যন্ত না মিলে, তাকে কেটে জিরো দেওয়া হতো। ঠিক। কিন্তু ওয়ারেস আপনি যে বাংলা ইতিহাস বা যাই কিছু যে আপনি লিখেন, হুম হুম 10-এ যাই লিখেন, আপনাকে 10 দেবে না। হয়তো কিছু ভুল-টুল থাকলে কমটা 4-5 বা দিতে পারে, হুম হুম, কিন্তু গণিতের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। ঠিক। এই যে আপনি একটা জিনিস, তার তার ধ্যান ধারণা থাকতে হবে যে হুম লাস্ট হুম পাস তাকে উকে করতে হবে। উকে যদি না করে, জিনিসটা যে কারেক্ট যদি না হয়, তাহলে কিন্তু সে কোনো রেজাল্ট পাবে না। এই যে একটা দেওয়াল ধাক্কা লিখে আমরা কোনদিন রেজাল্ট হয়? বিজ্ঞানের ভাষায় গেলে P/S, যে পাওয়ার ইন্টু যে সরণ, আমরা যে কইতাছি বল এবং সরণের গুণফল হইল গিয়ে সেটা আমাদের যে ওয়ার্ক ডান, আমরা যে হুম, কার্য, কৃতকার্য। কিন্তু এখানে P/S বল প্রয়োগ করলাম, ঠিক আছে, এসটা জিরো হলো, তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না। তো সেই কারণে গণিতের প্রতি একটা এই জিনিসটাই যে, যেহেতু ইদানিং এখন আস্তে আস্তে সব কিছু কিছু পার্ট মার্কিং দেওয়া আরম্ভ হুম হয়েছে, হুম হুম, বেশ কয়েক বছর পর, যে CBSE প্যাটার্নে অনেক কিছু হয়, এবং অনেক কিছু, ফলে একটু গণিতের প্রতি একটু আগ্রহ অনেকটা আছে বলে আচ্ছা। আমার মনে হয়, এবং দেখি ছাত্ররা অনেকেই গণিত নেওয়া হয়। হুম তবে আমাদের একটা একটা ভীতি তৈরি করা হয় পরিবার থেকে, শিক্ষকরাও দেয়, সবাই দেয়, পারবে না, হুম হুম পারবে না। আমাদের জন্মে থেকে, আমি একটা কথা বলে, নেগেটিভ সেন্সটা যে আমাদের, হুম হুম, যে জন্মতে একটা বাচ্চা যখন কাঁদে, না না কাঁদে না, কাঁদে না, সে তো কাঁদবে, একটা শিশু কাঁদবে না নাকি? সে কি হাসবে? এই সময় কাঁদবে, তার ক্ষুধা লাগলে কাঁদবে, তখন বলে কাঁদে না, কাঁদে না। সে প্রথমতেই না না এই এখানে যাবে না, পরে যাবে, পরে যাবে, তাকে বুঝাতে হবে তো, কে গেলে কি হবে না, না এখানে যাবে তুমি, তোমার সময় হলে সেখানে যাবে, সেই কাজটা করবে। তা আমরা সবকিছুতে একটা নেগেটিভ, এটা খাবে না, এটা ধরবে না, এটা ছোবে না, কেন ছোবে না? এই যে এখন ধর্মীয় কারণে অনেক কিছু আছে, এখানে না না এদেরকে ছুবে না, কিন্তু ছুলে কিন্তু তোর জাত চলে যাবে। কেন? জাতটা কি? স্বামীজি কি বলেছিল, যে স্বামীজি জাতটা একটা ছেলের মোয়া, হাতের মোয়া, যে ছুইলে যে বোকা ইয়া করবে। এই যে নেগেটিভ সেন্সটা মানে আমাদের বারবার ব্রেনের মধ্যে দিয়েছে, দিয়েছে না বাড়িতে সবাই, সমস্ত পরিবারে, বিভিন্ন ধর্মের কতগুলো গরমে অনেক কিছু আছে। তো সেই কারণে আমরা সবাই পিছিয়ে আছি, আমরা প্রথমেই পারবো না একটা কাজে। তো সেই কারণে আমাদের গণিতের প্রতি আপনার যে কথাটা বললেন, যে প্রথম তার ধৈর্য থাকতে হবে। যদি গণিত নিয়ে পড়তে হয়, হুম, যে একবার হেরে গেলাম, হুম, যে হারলে আবার বারবার, হুম, একবার হারলে কি হলো আবার। এই যে এডিসন যে বাল্ব আবিষ্কার করেছেন, হুম, যে আছে আমাদেরকে আলো দিয়েছে, যারা আছে,
তো এই বাল বয়সে কতবার কত 10,000 বার সে চেষ্টা করছে, লাস্টে সে সাকসেস হয়েছে। হুম হুম তাহলে তাকে প্রশ্ন করেছিল যে আপনি যে 10,000 প্রশ্ন করলেন, যে আপনি যে চেষ্টা করলেন, যে ব্যর্থ হলেন আপনি, না আমি ব্যর্থ হইনি, আমি প্রত্যেকটা কাজ করতে করতে আরেকটা কাজে উপলব্ধি হয়েছে, যার জন্য সে পৃথিবীতে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে। এত আবিষ্কার কেউ করতে পারেনি। যে এদের জীবনে অনেক কাহিনী আছে, কারণ সময় নেই, সময় অনেকদিন থাকলে ডাকলে আমি বলবো যে এডিসনের সে একজন পড়াশোনা ভালো ছিল না, তার যখন তাকে রাষ্ট্রিক করে বের করে দিয়েছিল, তার মা তাকে নিয়ে কাগজটা দিয়ে দিল যে আপনারা অন্য স্কুলে নিয়ে যাবেন। তার ছেলেকে বলেছিল যে না, তোমার যে এই স্কুলে তোমার পড়ানো, তুমি খুব ভালো ছেলে, তাকে রাষ্ট্রিক করে দিয়ে এইসব গাদা মাখা ছাত্র আমাদের স্কুলে থাকবে না। বলেছিল যে না, তারা বলেছে তোমাকে, তুমি তো ভালো ছাত্র, তোমাকে এই স্কুলে পড়ানো যাবে। সে কাঁদছে, তো পড়ালো, করার সময় বড় বৈজ্ঞানিক হলো। তো শেষ জীবনে মরার পর তার যে মায়ের ঘরটা খুঁজতে গিয়ে চিরকুটটা পেয়েছে, সে খুব কেঁদেছিল যে সে যদি তাকে বলতো যে তুমি তো বখাটে, তুমি তো কিছু পারবে না, তাহলে সে আর এত বড় পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হইতে পারতো না। হুম যে এই যে নেগেটিভটা যে আছে আমাদের, এটাই নেগেটিভের সবচেয়ে হুম বড় ক্ষতিকারক যে আছে। হবে, পারবে, সবাই পারবে, হুম ব্রেইন আছে, সবার ব্রেইন আছে, কারোর ব্রেইন কিন্তু কম না। হুম। ঈশ্বর সবারই সমস্ত শক্তি দিয়েছে। হ্যাঁ। Yes. আহ, এই যারা অঙ্ককে ভয় পাচ্ছে, হুম। তাদেরকে মোটিভেট করার জন্য যদি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যে অ্যাকচুয়ালি প্রথম তো এই যে নেগেটিভিটিটা বাদ দিতে হবে, যে পারবো, আমি পারবে না কেন, রাম পারে, শ্যাম পারে, সবাই তো পারে। যে শ্রীনিবাস রামানুজন, যখন আমাদের ভারতবর্ষের গণিত দিবস পালন করা হয়, আমাদের ত্রিপুরা থেকে প্রথম ওনার সম্পর্কে গণিত দিবস পালন করা হয়। ইনি বেশি পড়াশোনা করতে পারেননি শেষ পর্যন্ত, যে সিনিয়র, তখন এফএটি পরীক্ষা ছিল, সিনিয়র এফএ আর পাস করতে পারেন, হায়ার সেকেন্ডারি ইয়াটার অনেক আগে তো পড়াশোনা করেছিল। ইনিও 29 বছর মারা যান অল্প বয়সে। থাকলে হয়তো আর অনেক কিছু আবিষ্কার করতেন, কিন্তু এই যে সংখ্যা তত্ত্বের খেলাটা, যে ইনি সবকিছু আবিষ্কার করে না। এই যে আজকাল আমার যে এটিএম এর মধ্যে যে আমরা টাকাটা যে গোনা হয়, এই থিওরিটা আছে শ্রীনিবাস রামানুজনের, তত্ত্ব একটা আছে, পার্টিশন তত্ত্ব। তো এই যে ব্যাপারটা আছে গণিতের ব্যাপার, যে গণিত তো আপনার ঘুম থেকে উঠে গণিতের সময় আমরা হিসাব করি না আমরা, যে আছে আমরা এইভাবে ভাবতে হয়, যদি কঠিন ভাবে একটা জিনিস চিন্তা করা হবে সমস্ত কিছুরই। আমরা যুগে এখনো তো অনেক কিছু গণিতের শিক্ষার জন্য, বিশেষ করে বেদিক ম্যাথামেটিক্স আছে, এগুলা আয়ত্ত করতে পারে। এছাড়া এবং সোজা সোজা ভাবে গুণ টুন ভাগ টাগ করা, গুণ ভাগের জন্য, এছাড়া তো ক্যালকুলেটর, কম্পিউটার অনেক কিছু হয়। কম্পিউটার ছাড়াও যদি মনে করে বৈদিক মেথডে গুণ ভাগ টাগ করবে, অনেক ইজিতে করতে পারে, তাকে সেটা এনকারেজ করতে হবে। মেইন কথাটা হলো আপনি তাকে ভয় না দেখে যে পারবে, চেষ্টা করে, একটু সময় লাগবে, ব্রেনটা একটু খাটাতে হবে। অন্যটা যেমন ব্রেনে তো খাটাতে হয় না, কিন্তু ব্রেনটা চিন্তার যে গণিতে এই জিনিসটি করে ব্রেনটাকে খুলে দেয়। তাকে আপনি গণিতে আমাদের এমন কোনো আলাদা কোনো ক্রেডিট নেই, এটা একটা মায়ের মতো। আর মা যেমন সংসারের সমস্ত কাজ সামলায়, কিন্তু অথচ মায়ের মতো ক্রেডিট নেই, বাবাই নেই সমস্ত ক্রেডিট, এমুকের ছেলে নাকি, এই জিনিসটাই স্ট্যান্ড করলো, এমুকের ছেলে করেছে নামটা বলে। কিন্তু গণিত ঠিক মায়ের মতো সমস্ত কিছু যে আছে, তার নোবেল নেই, কিন্তু ফিজিক্সে নোবেল পেতে হলে গণিতের দরকার, এবং সব সাবজেক্ট তার গণিত ছাড়া কোনো বিষয় হয় না। অতএব গণিতটাকে সবাই সার্বজনীন করার দরকার, সবাই ভয় যাতে না পায়, সবাই এটা গণিতের যদি তার ভালো থাকে, তাহলে অন্য সাবজেক্ট সে ভালো হবে। তার এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট আমি বলছি আপনাকে। আপনি দেখবেন গণিতে যদি ভালো হয়, সে তার ম্যাথামেটিক্যাল ইয়ে দিয়ে আসে না, ফিজিক্সে ভালো হবে, কেমিস্ট্রিতে ভালো হবে, এবং তার এটা প্রায়োরিটি তাকে দিতে হবে। বইটা যাতে না দেখালে চলবে, আর কিছু চলবে না। গণিতের নির্ভুলতা, সাথে কবিতার আবেগ, দুটোকে ব্যালেন্স কিভাবে করেন? কবিতা ব্যাপার হলো, আমি যখন প্রথম, আমি অনেক গণিতের বই লিখতাম আগে, লিখতাম 90তে একটা লিখেছিলাম, এটা প্রকাশ করেছি। তো সেই সময় আমাদের কেউ সাপোর্ট টাপোর্ট করেনি বিশেষ করে, তো সেইভাবে বই ফের আনতাম, বইগুলো কেউ রাখতে চায় না, ইয়ে করতে চায় না। শেষ পর্যন্ত 99 আবার সেকেন্ড এডিশন বের করলাম, তখন বললো যে পাবলিকেশনে
ঢোকার জন্য, সেই হিসাবে পাবলিকেশনে ঢুকে গেলাম আর কি। ঢুকে তারপর কবিতার মধ্যে লেখে, আগে লিখতাম অনেক সময় ছাত্র জীবনে, কিন্তু লেখলো আর কেউ এটা প্রকাশ করিনি, একটা লোকলজ্জা বা অনেক কিছু ব্যাপার ছিল। তো বিশেষ করে অনেক ওই ফেসবুকে যে আসার ফলে কিছু লিখতাম, বিভিন্ন জায়গায় পাঠাই এটাই, তারা বললে ভালোই হয়। তো হিসেবে প্রথম ভালোবাসার জীবন কবিতাটা ওই আপনার ম্যাগাজিনে যে বইটা দিয়েছে ওটার মধ্যে এটা আছে এটা। তো তখন এটাতে কিছু লিখলাম, ভালোবাসা সামাজিক সমস্ত কিছু নিয়ে কিছু কবিতা লিখি, প্রথম বইটা বের করলাম। এর আগে ছাড়া আমার অনেক বই আছে, গণিতের উপর অনেক বই আছে, গণিতের মূলমন্ত্র, বৈদিক গণিত, ম্যাথামেটিক্যাল ট্যালেন্ট টেস্ট, ম্যাথামেটিক্যাল ফান্ডামেন্টাল থিওরাম, গণিতের উপর অনেক বই আছে, 5-7টা বই আছে। তারপর সাহিত্যের উপর আছে 4-5টা বই আছে, এছাড়া আরো অনেক অন্য লাইনের বইটা আছে আমার। ওই হিসাবে এই যে ঢুকলাম। তারপরে গণিত আর যে সাহিত্যের ব্যাপারে যে কথাটা বলছেন, গণিত আর সাহিত্য আর সব, গণিত তো একটা সাহিত্য, গণিত তো বিরাট সাহিত্য। আপনারা যদি ভাবেন যে গণিত সাহিত্য না, আমি এখন একজনকে বললাম যে এক্সের 1 কেজি, 1 কেজি একটা, মনে করেন যে 1 কেজি আলুর দাম যদি 10 টাকা হয়, তাহলে 10 কেজির দাম কত? তা আমি যদি বলি যে সংখ্যাটার একটা শুধু সংখ্যা 10 বলি, 10 বলে আর যদি কিছু না বলি, আলু না কি বেগুন কি আসলে 10 সংখ্যাটা কেজি নাকি গ্রাম, আমরা যদি না বলি তাহলে কি এটা প্রকাশ পাবে এটা? তো এটাও তো একটা সাহিত্য। মানে আপনার সাহিত্য, আপনি যে কথাটা বলছেন গণিত আরো বড় সাহিত্য। এই যে আমাদের একটা সংখ্যা আছে, আজকে আমাদের একটা সংখ্যার কথা বলছেন, একটা 0 থেকে 9 পর্যন্ত একটা আমরা অঙ্কগুলো যে আছে গণিতের ডিজিট, এই ডিজিট গুলা যে আছে এটিও তো গণিতের একটা তার তার বর্ণমালা, অ্যালফাবেট যা আছে আমরা বলি, যেটা আছে আমরা ABCD। তো আমাদের গণিতের যে অ্যালফাবেট গুলো হলো 0, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 10টা যে আমাদের বর্ণমালা দিয়ে বর্ণ দিয়েছে, আমাদের অনেক অনেক সংখ্যা আমরা তৈরি করতে পারি, অনেক শব্দ তৈরি করতে পারি। যে আমরা কিন্তু যেটা আজকে আমরা ABCD একটা একসাথে বসিয়ে দিলে কিন্তু কোনো শব্দ হবে না, এটা তাদের সাথে বাউল লাগাতে হবে বা ওর সাথে অন্য একটা শব্দ দিলে হবে না। কিন্তু গণিতের যে সাহিত্যের কথা বলছেন আপনি, এই কারণে আমি বললাম যে আমি এটা মেল বন্ধন চেষ্টাই করি গণিতের সাথে সাহিত্যের এবং এবং অনেকটা কবিতাতে আমার এটা আছে। এই যে আপনি না, আমি বলছি আপনার যে কথাটা, যে এটা দিয়ে একটা সংখ্যা অনমর যে 1, 2, 3 দিয়ে একটা সংখ্যা হলো নাকি হবে না, আবার যে উল্টে দেয় তাও হবে। কিন্তু এখন আমি যদি একটা মনে করলো অ্যাবসেন্ট লিখলে ABSENT, আমি যে উল্টাই যাই তাহলে একটা শব্দ হবে না, এটা কোনো আমাদের ইয়াতে পাবে না। কিন্তু গণিতের সাহিত্যটা অনেক বড় সাহিত্য, অতএব এটার সাথে কোনো বিরোধ থাকতে পারে আমার মনে হয় না যে আছে। এই যে সাহিত্যের কথা আপনি বলছেন যে আছে, সবার মনে কিন্তু প্রতিটি লোক কিন্তু আপনার যাদেরকে বলো আজকে ইয়ং বলুন বা ইয়ারার বলুন, এই বয়স্ক বল, সবার মনে কিন্তু প্রেম আছে। প্রেম আসা মানে সে কবি। রবীন্দ্রনাথ, নজরুল লেখলো, অনেক কবিতা লেখলো, যে কবি মনটা যে আছে, আপনি যাই কিছু বলেন, আপনি কবি মনটা কিন্তু অনেক কথা বলে, তো সেটা প্রকাশ করে না। কেউ প্রকাশ করে সে কবি হয়, তার অনেক বদনামও হয়, অনেক কিছু লিখে, কিন্তু অনেকে আছে তার মনে অনেক কিছু প্রেম ভালোবাসা আছে, সেটা সে প্রকাশ করে না অন্তরেই, যে অন্তরে উঠে আবার অন্তরে আবার নির্লিপ্ত হয়ে যায় নাকি, হৃদয়ে বুদ্বুদ উতের কথা শুভ্র চিন্তা মিশে যায় হৃদয় তোলে। কাবিনের সেই কথাগুলো আছে, পাছে লোকে কিছু বলে, আমাকে কেউ না কিছু বললো, সেই বইয়ে সে আর কিছু প্রকাশ করে না, সত্য কথা কেউ বলতে চায় না, বলে কেউ, সবার মনে কিন্তু আছে। এটা আপনি অস্বীকার আমিও পারবো না, আপনিও পারবেন না, যারা আমার মা বাবা আছে তারাও পারবে না নাকি। সবাই যে সামাজিক অনেক কিছু চিন্তা ভাবনার জন্য আমরা সেটা প্রকাশ করি না। মানে যারা নতুন বর্তমান প্রজন্মের যারা লেখক লেখিকা রয়েছেন, তাদের অনুপ্রাণিত করার জন্য কি বলবেন? তাদের লেখাটা যে আছে, আপনি যে আছে, এটা সবটা যার যার একটা হবির উপর একটা নির্ভর করে, সবটা যে সে কি লিখবে কি করবে। তা আমি বলবো যে সবাইকে লিখতে, আপনি লিখুন, বয়স্ক লেখক, ছোটরা লেখক, লেখা কিন্তু আলাদা একটা জিনিস, এটা একটা আলাদা, এটার লোক অন্য কোনো কিছু মিলবে না। সে বড় পণ্ডিত, অনেক বড় বড় পণ্ডিত আছে, কিন্তু তাদের কিছু নেই, লেখা নেই, তারা সব মুছে গেছে জীবনে। আর যাই লেখক,
কেউ কিন্তু জন্ম থেকে কবি হয় না, সাহিত্যিক হয় না, বড় রাইটার হয় না, হয় শিক্ষক হয়, তাকে সব শিখতে হয়। তো শিখতে হলে সে আস্তে আস্তে শিখবে, ততটা ভালো হবে না, আস্তে আস্তে ভালো হবে। হুম হুম। এবং কেউ কিন্তু কাউকে মেনে নেবে না। আমি একটা কথা বলি, আমার সাথে সবাই হয়তো দর্শকরা সবাই নাও থাকতে পারে, কিন্তু আপনি কবিতা লেখেন বা গল্প লেখেন, আপনার এটা মেনে নেবে না, কোনোদিন মানবে কখন? যদি অন্য রবীন্দ্রনাথ কেউ মেনে নেয়নি, ঠিক আছে। হুম সবাই যারা আছে, সজনীকান্ত দাস ছিল, যে শনিবার চিঠি লিখতো, নিয়ে এমএসসি পাস ছিল তৎকালীন সময় মেডিকেল পড়ার জন্য, ফিজিক্স এমএসসি ছিল, কিন্তু কিন্তু রবীন্দ্রনাথের কবিতা বিকৃতি করতো, বলতো, ক্রিটিসাইজ করতো। শেষ পর্যন্ত যদি রবীন্দ্রনাথের কাছে এসে নোবেল পুরস্কার পাওয়ার পরে যে দ্বিজেন্দ্র আলো রবীন্দ্রনাথ মানে নাই। দ্বিজেন্দ্র আলো যদিও শিক্ষিত লোক, অনেক বড় লোক, তার অনেক কিছু লেখা আছে, এবং সবাই যে আমাদের অনেক সমালোচনা সবাই করতো, যেটা আছে কেউ কেউ মানে নেয়। রবীন্দ্রনাথ কিন্তু আবার মাইকেল মধুসূদন দত্তকে মেনে নেয়নি, যে মেঘনাদ বধ কাব্য লিখলো, তিনি ক্রিটিসাইজ করছেন, তার বয়স তখন 16 বছর, আবার 70 বছর বয়সে গিয়ে উনি আবার ওটাকে ওটাকে বললো না, ওনার ভুল হয়েছিল। যে বানানাই কেন, কিন্তু এই যে মেঘনাদ বধ যে কাব্য লিখছে এই মাইকেল মধুসূদন দত্ত, এই কাব্য লেখার ভারতবর্ষে কোনো বাঙালির ক্ষমতা হয়নিও, আরো হবে কিনা জান না, কেউ লিখতে পারেনি। এত বড় মহাকাব্য, কাব্য লিখেছে কিন্তু মহাকাব্য কেউ লিখতে পারেনি। এবং তার কবিতা যে সনেট আনলো, সমালোচনাও করলো, তার কবিতা চলছে সনেট, বিভিন্ন আনছে না সবাই, তার কবিতা, তো বিভিন্ন স্টাইলের বিভিন্ন জনের লিখছে। যেমন সুকুমার রায় লিখলো, আরেক সুমন যে আছে লিখলো না, যে আছে, এগুলো ছড়ার সাথে মিল দেয়। আবার অনেকে অনেক রকম লিখছে, আবার সত্যনাথ দত্ত লিখলো একই সময়, সেম সময়ে, একই বন্ধু, যে ছন্দের জাদুকর, শিবকান্ত তিনদার, তিনজন মাল্লা, এইভাবে আরো অনেক। নজরুল লেখলো, যে আছে নজরুল যদিও জুনিয়র, নজরুল তো রবীন্দ্রনাথে ইয়ে করেনি, আপনার এই অনুকরণ করে দেখেছে, ওনার কাছে যুক্তি নিয়েছে, কিন্তু নেই। তো আমি প্রজন্মকে যারা আছে তাদেরকে বলবো, তার লেখার জন্য লিখতে হবে। যদি না লেখে জীবনে সে হারিয়ে যাবে, তার কোনো তথ্য থাকবে না। আজকে আমরা যারা যারা এই বড় বড় যারা আছে, অনেকটাই যারা না লেখে, লেখাগুলো যারা আছে তারা লেখাগুলো থাকবে। যারা আমি বলবো আপনার, যারা আজকে খুদে যারা আছে তারা লিখবে, আরো যুক্তি যুক্তি এত চিন্তা করতে হবে না। অনেক বইটি পড়াশোনা করবে, পড়বে, নিজের সাথে মিলাবে, তারপর অনুকরণ করার দরকার নেই, সেটা দেখতে হবে। রবীন্দ্রনাথকে দেখবে, অন্যরা দেখবে। যারা তোমাদেরকে এনকারেজ করে না, ডিসকারেজ করে, তাদের সাথে চলবে না। যারা এনকারেজ করে তাদের সাথে চলবে। পজিটিভ মাইন্ড যাদের আছে তাদের সাথে চলা উচিত আমি মনে করি। নেগেটিভ মাইন্ড যারা আছে তাদের দিয়ে, যে নেগেটিভ লোক দিয়ে কিছু হবে না জীবনে। যদি করতে হয় পজিটিভ, স্বামীজি পজিটিভ মাইন্ডের ছিলেন, যাই কিছু করো যা পজিটিভ হবে, কোনটা হবে না এই কথা বলবে না। এইটাই ছিল আমার তাদের প্রতি। লিখবে, যেগুলো কবিতা লেখক, গল্প লেখক, নাটক লেখক, প্রবন্ধ লেখক, যাই কিছু লেখক, লিখবে, সবকিছু লিখতে হবে। আচ্ছা। সংখ্যার নির্ভুলতা আর শব্দের আবেগ মিলে যে একটা অনন্য জীবনের গল্প তৈরি করতে পারে, আর সেটাই কিন্তু আমাদের আজকের অতিথির সাথে আলোচনায় উঠে আসলো। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একেবারেই সময়ের শেষ প্রান্তে, হয়তো আপনার কাছ থেকে আর অনেক কিছু আমাদের জানার ছিল, শোনার ছিল, কিন্তু সময়ের দাবি মেনে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো গল্প, নতুন কোনো ভাবনার আলো নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।